এইটা হচ্ছে গতবার আমি এই প্র্যাকটিক্যাল ক্লাসটা যারা তোমাদের আছে, গতবার এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি নিয়েছিলাম হচ্ছে মেবি 4টা ক্লাস, এই রিভার্স অফ বাংলাদেশ, দেন ইন প্রেজেন্স ক্লাস, তাও তো ওইগুলো ছিল হচ্ছে তোমার প্রায় 2 ঘন্টার ক্লাস এক একটা। ঠিক আছে, তো 2 ঘন্টার একটা একটা ক্লাস, 4টা ক্লাস, দ্যাট মিনস 8 ঘন্টা। এবং সেক্ষেত্রে 8 ঘন্টা আমার লেগেছে এটা শেষ করতে। এটা সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল তোমাদের, এবং এটা সম্পর্কে তোমাদের সম্যক ধারণা দরকার। কারণ ফিশারিজের স্টুডেন্ট হিসেবে তোমাদের প্রথম যেটা জানা উচিত, বাংলাদেশ রিলেটেড কোশ্চেন হলেই হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। সো হাউ মেনি রিভার ফ্লোস থ্রু দিস কান্ট্রি, and lots of questions related about rivers. সো সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু জানতে হবে, তো আমরা আস্তে আস্তে দেখো তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ। তো আমি স্লাইডে চলে যাই। রিভার্স অফ বাংলাদেশ, হ্যাঁ, আমাদের নেম অফ এক্সপেরিমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্ট। সবাই একটু মিউট করে রাখো, হ্যাঁ, আমি যখন কথা বলবো তখন, আমি যখন আবার বলবো তোমাদেরকে কোশ্চেন, তখন আনমিউট করে কথা বলো, নাহলে ইকো হবে, ওইগুলো তো ভালো ক্লিয়ার শোনা যাবে না। এটা একটা হেজি একটা ম্যাপ বাংলাদেশের, যেটা মোর অর লেস বাংলাদেশের যে রিভার গুলো আছে সবগুলো রিভারকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এই ম্যাপটার মাধ্যমে। কিন্তু এটা তোমাদের বুঝতে হলে এটা সম্পর্কে অনেক ক্লিয়ার স্টাডি করতে হবে। তো এটার আগে আমরা একটা সিম্পল ম্যাপ, যেটা বাংলাদেশের রিভার সম্পর্কে আমরা জানতে পারি, সেটা দেখে আসি। দেখতে পাচ্ছ Yes, sir. Yes, sir. বাংলাদেশের নদী মানচিত্র। দেখো, এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ফর্ম অফ দ্য ম্যাপ। দেখতে পাচ্ছ যে পদ্মা এক সাইড দিয়ে আসলো, রাজশাহীর ওই পাশ দিয়ে পদ্মা এন্ট্রি করেছে। এটা শুধু অবশ্যই পশ্চিমবঙ্গ, এই পাশে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ। এই তোমার এই অংশটা দিয়ে, মানে রাজশাহী এই অংশটা দিয়ে পদ্মা প্রবেশ করে, পদ্মা প্রবেশ করে যমুনা আসছে এই পাশ দিয়ে, আবার সেই যমুনার সাথে অ্যাড হয়, এবং পদ্মা এবং যমুনার সম্মিলিত যে স্রোতধারা, সেটাকে আমরা বলি পদ্মা। পদ্মা এবং যমুনা এক জায়গায় মিলিত হয়, সেটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দে। রাজবাড়ির গোয়ালন্দ নামক স্থানে পদ্মা এবং যমুনা একত্রে মিলিত হয়, এবং এই স্রোতধারা সামনের দিকে অগ্রসর হয় পদ্মা নামে, এবং সেই পদ্মা গিয়ে চাঁদপুরের কাছে মেঘনার সাথে মিলিত হয়, এবং এই স্রোতধারার নাম হচ্ছে মেঘনা, যেটা চাঁদপুরের কাছে মিলিত হয়। যমুনার এইখান থেকে ব্রহ্মপুত্র আবার ভাগ হয়ে আসে, যেটাকে আমরা ওল্ড ব্রহ্মপুত্র বলি। এটার ব্যাখ্যা আমি পরে দিব, জাস্ট এখন সিম্পল জেনে রাখো। এই ওল্ড ব্রহ্মপুত্রটা, আমার টাসাটা দেখা যাচ্ছে? Yes, Yes, sir. sir. ওল্ড ব্রহ্মপুত্র, সেটা যমুনা থেকে বের হয়ে এসে এই স্থানে মিলিত হয়, যেটা হচ্ছে আমরা বলি, এই স্থানে তোমার কালনি নামক স্থান না, এটা হচ্ছে আজমিরিগঞ্জ। ব্রহ্মপুত্র যমুনা থেকে বের হয়ে এসে এই যে দুটো ব্রাঞ্চ দেখতে পাচ্ছ না, এই একটা আর এই একটা, সিলেট ডিভিশনের কাছাকাছি যেটা, Yes, sir. একটা হচ্ছে সুরমা, এটা হচ্ছে সুরমা, এটা হচ্ছে কুশিয়ারা। নর্দার্ন পার্টটা সুরমা, এই সাউদার্ন পার্টটা কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এই দুইটা আবার আজমিরিগঞ্জের কাছে মিলিত হয়। আজমিরিগঞ্জের কাছে মিলিত হওয়ার পরে নাম ধারণ করে কালনি, এবং এই কালনি যখন আবার আরেকটু এগিয়ে আসে, তখন সেটা নাম ধারণ করে
ব্রহ্মপুত্রের সম্মিলিত ধারায়, সেটা হচ্ছে মেঘনা। আসলে এখন তোমাদের দরকার ছিল একটা বোর্ড। আমি দেখো বলি, আবার একটু শোনো তোমরা। এটা হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে? এটা হচ্ছে সুরমা, এটা হচ্ছে কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা আজমেরীগঞ্জের কাছে মিলিত হয়, নাম নেয় কালনী। এই কালনী আবার একটু আগায়, আগানোর পরে সেটা ব্রহ্মপুত্রে যে আসে, ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়, তখন নাম নেয় হচ্ছে মেঘনা। এবং আরেকটা নদী দেখতে পাচ্ছ তোমরা চট্টগ্রামের কাছে, সেটা হচ্ছে কর্ণফুলী। এই পাঁচটা হচ্ছে বাংলাদেশের টপ মোস্ট রিভার। সেক্ষেত্রে আমরা এখন জানি পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী। এখন এই নদীগুলোর অরিজিন কি, কোথায়, কিভাবে, এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছি না যে ব্রহ্মপুত্র কিভাবে কালনীর সাথে মিলিত হলো, সেই কালনী আবার তার আগে সুরমা এবং কুশিয়ারার সাথে মিলিত হয় আজমেরীগঞ্জের কাছে। তো এইগুলো অনেক কমপ্লেক্স। এইগুলো তুমি দেখবে যে এইগুলো যখন আমি পড়াবো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখন তোমরা জাস্ট সিম্পলি জেনে রাখো এটা। এ পর্যন্ত বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. এখন দেখো, এইটা একটু দেখি আমরা। এটা একটা ট্রি, যেটা হচ্ছে বাংলাদেশের নদী ট্রি। দেখো তো, বে অফ বেঙ্গল, নিচে একদম নিচ থেকে শুরু করো। একটু যদি দেখো, বে অফ বেঙ্গল তার মেন শাখাটা গঠন করেছে হচ্ছে মেঘনা। এই পাশ দিয়ে আসছে হচ্ছে পদ্মা, এই যে রাজশাহী এখান থেকে পদ্মা আসছে গোয়ালন্দর কাছে। এটা এই যে যমুনার সাথে মিলিত হয়, এই যমুনা এখান দিয়ে আসে আর কি, যমুনার সাথে মিলিত হচ্ছে, ঠিক আছে, গোয়ালন্দ নামক স্থানে। তো গোয়ালন্দ নামক স্থানে মিলিত হওয়ার পরে এটা আবার পদ্মা নামে যে চাঁদপুরের কাছে আসে, চাঁদপুরের কাছে আসে আবার এখান থেকে যে কালনী হয়ে যে মেঘনা আসতেছে আর কি। কালনীর সাথে যেখানে ব্রহ্মপুত্র অ্যাড হবে সেখানে হচ্ছে মেঘনা, সরি। তো এই মেঘনা চাঁদপুরের কাছে মিলিত হয়, এবং পরে এই মেঘনা নামে আমাদের বাংলাদেশের প্রধান যে নদীগুলো সবগুলো মেঘনার সাথে মিলিত হয়ে বে অফ বেঙ্গলে পতিত হয়। এদিকে আরো দেখো নদী আছে, যে ফেনী, মহুরী উপনদী, হালদা, কর্ণফুলী মিয়ানমার থেকে আসছে, যেগুলো নদী সাঙ্গু, মাতামুহুরী, নাফ, মিয়ানমার থেকে এই নদীগুলো বাংলাদেশে এসেছে, ঠিক আছে। এদিকে দেখো কর্ণফুলীর একটা নদী হচ্ছে হালদা। এই হালদা কিসের জন্য বিখ্যাত স্যাররা? মৎস্য প্রজনন কেন্দ্র। রুই মাছের চিংড়ি মাছের জন্য না, কি মাছ? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। স্যার রুই মাছ, রুই মাছের রুই মাছ রুই মাছের প্রজনন কেন্দ্র। না, রুই মাছ বললে জিনিসটা অনেকটা সিম্পলিফাই হয়ে যায়। তোমাদেরকে বলতে হবে ইন্ডিয়ান মেজর কার্পের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। শুধু প্রজনন কেন্দ্র বললেও ভুল হবে, কারণ প্রজনন কেন্দ্র তো আর্টিফিশিয়ালও হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে ইন্ডিয়ান মেজর কার্প। ইন্ডিয়ান মেজর কার্প গুলো কি কি? রুই, কাতলা, মৃগেল, রুই, কাতলা, মৃগেল এবং কালীবাউস। রুই, কাতলা, মৃগেল এবং কালীবাউস, এই চারটাকে বলা হয় ইন্ডিয়ান মেজর কার্প। এই চারটার ন্যাচারাল ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে আমাদের হালদা নদী, এবং এই হালদা নদী হচ্ছে কর্ণফুলীর সাথে রিলেটেড। কর্ণফুলীর একটা নদী, কর্ণফুলী থেকে উৎপত্তি হয়েছে এরকম একটা নদী। হ্যাঁ, কর্ণফুলীর একটা উপনদী আর কি হালদা। তো দেখো সেক্ষেত্রে এদিকে বাম দিকে যদি দেখো, তুমি বাম দিকে দেখতে পাবে এদিকে ধানসিঁড়ি, পশুর, মধুমতি, আরিয়াল খা, অনেক নদী যেগুলো মেঘনা থেকে উৎপত্তি হয়েছে। মানে এটা কিন্তু তোমাদের এই ট্রিটা যদি তুমি জানো, তো বাংলাদেশের নদী সম্পর্কে তোমার একদম ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। দেখবা এটা শুধু তোমাদের যে
ফিশারিজ রিলেটেড পরীক্ষার ক্ষেত্রেই লাগবে। এটার ইম্পর্টেন্সটা আমি বলি, এই যে রিভার সম্পর্কে জানার ইম্পর্টেন্সটা হচ্ছে তোমার, এটা তোমার ফিশারিজের পরীক্ষাতে লাগবে, আমাদের সাবজেক্টের পরীক্ষাতে তো লাগবেই, বিএফআরআই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সেখানে পরীক্ষা দিতে গেলে লাগবে, এবং বিসিএস এ এটা লাগবে। বিসিএস থেকে কোশ্চেন আসে যে কোন নদীর শাখা নদী কোনটা, কোন নদীর উপনদী কোনটা, মেঘনা কোথায় পদ্মার সাথে মিলিত, মানে পদ্মা কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে, এরকম কোশ্চেন আসে দেখবে। তো সেক্ষেত্রে তোমার এটা বিসিএস এর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, মানে জব রিলেটেড সেক্টরের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, সাবজেক্ট ম্যাটার গুলো তো আছেই, একাডেমিক সাবজেক্ট ম্যাটারের কথা বলছি আর কি। তো সেক্ষেত্রে দেখো এই দিকে ব্রহ্মপুত্র আবার আছে, এটা আমি বোঝাবো তোমাদের কেন ব্রহ্মপুত্র এখানে দেখানো হয়েছে, আর আগের চিত্রটাতে ব্রহ্মপুত্র এখানে দেখানো হয়েছে, এদিকে একটু মাথায় রেখো। দেখো এইখানে ব্রহ্মপুত্র দেখানো হয়েছে এইটা, আর এইখানে হচ্ছে এইদিকে। তো এটা আমি কারণটা ব্যাখ্যা করব, এটার কারণটা কি আসলে। এদিকে দেখো অনেক নদী আছে, তোমার কত নদী যেগুলো ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়েছে, করতোয়া, সুকুমার, ধরলা, সোয়াতি, তিস্তা, হ্যাঁ, আত্রাই, বাঙালি, ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়েছে। এদিকে যমুনা থেকে উৎপত্তি হয়েছে ধলেশ্বরী, বুড়িগঙ্গা, তুরাগ। এটা তোমরা আরো ভালো করে দেখবে কাল নেক্সট ক্লাসে, আমাকে এটা দেখে আরো কোশ্চেন যদি তোমার আস্ক করবে, কারণ আজকে তো আমি তোমাদেরকে পড়ানো, তোমাদের বোরিং লাগবে জিনিসটা। তোমরা যদি একবার দেখে থাকো, আমি এটা আজকেই তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এইটা সম্পর্কে খুব ভালো একটা নলেজ নিয়ে যে কনফিউশন গুলো তৈরি হবে, আমি জানি লটস অফ কনফিউশন মে অ্যারাইজ, তো সেই কনফিউশন গুলো আমাকে নেক্সট ক্লাসে সবাই আস্ক করলে আমি ওইগুলো ক্লিয়ার করবো, কারণ এখন কোথায় তোমাদের কনফিউশন তৈরি হবে সেটা তো বোঝা মুশকিল। তো সেই জন্য আমি তোমাদেরকে এটা জাস্ট আমি একটু বুঝিয়ে দিলাম, তোমরা আর বাকিটুকু নিজেদের মতো দেখে আমাকে নেক্সট ক্লাসে আস্ক করবে, ঠিক আছে? এখন আমরা এখানে আসি। দেখো এটা তো আমরা বাংলাদেশের মধ্যে আমাদের পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা কিভাবে আছে সেটা দেখলাম, কিন্তু পদ্মা তো শুধু পদ্মা তো আমাদের বাংলাদেশে না, এটা তো অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে। তো তার আগে আমরা একটু জেনে নেই এইদিকে। এখন দেখো বাংলাদেশের নদীর সংখ্যা কত। একজন পড়ো তো। কায়েস রাফি আছো? রাফি আছো? রাফি যাকে ডাকলে পাওয়া যাবে না তাকে অ্যাবসেন্ট দিয়ে দিব, বুঝতে পেরেছো? মেহেদি হাসান, মেহেদি হাসান অ্যাবসেন্ট। মেহেরুন্নেসা, স্যার সবারই নেট প্রবলেম। স্যার আমি আছি তো। হ্যাঁ, এই স্লাইডটা পড়া যাচ্ছে তোমার ওইখান থেকে, তুমি যে যে ডিভাইস ইউজ করছো? জি স্যার, জি স্যার। পড়ো তো দেখি। 30 rivers currently flow in Bangladesh. All sources and history states about 700 and 800 rivers. About 17 rivers are on the verge of extinction. Total of 58 international rivers flow through Bangladesh, the country constituting a waterway of total length around 24,140 kilometers.
Bangladesh lies in the biggest river delta of the world, the Ganges Delta system. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো, যারা 700 বলেছো তাদেরটাও ভুল না, কারণ আমাদের অনেক সোর্স আছে যেখানে বলা হয়ে থাকে যে বাংলাদেশের নদীর সংখ্যা 700টি, এবং অনেক সোর্স আছে যেখানে বলা হয় বাংলাদেশের নদীর সংখ্যা 800টি। কিন্তু কারেন্টলি বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে 230টা। এখন তোমাদের মনে হতে পারে না স্যার, এতটুকু একটা দেশ, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন, তো এই একটা দেশে কতগুলো নদী, এটাই এখনো ক্লিয়ারলি জানা যায় নাই। আসলে আমাদের ফিশারিজের এই ডেটা সম্পর্কে আর কি, তোমার নদীর উৎপত্তি, নদী সম্পর্কে, নদী কতগুলো, তো এইগুলো সম্পর্কে ডিটেইলস কোনো স্টাডি করা হয় না এখনো তেমন একটা। তো তোমাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি। তোমরা এক একজন মাস্টার্স করতে হলে বা যেখানে যেতে তোমাদের হায়ার স্টাডিজ করতে হলে তোমরা নদী সম্পর্কে করতে পারো। যে মনে করো সাপোজ পদ্মা রিভারের উপর তুমি তোমার হায়ার স্টাডিজ করতে পারো, মাস্টার্স করতে পারো বা পিএইচডি করতে পারো। সেক্ষেত্রে দেখা যাবে পদ্মা রিভারটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এর কোথায় কোথায় ইলিশ মাছ বেশি পাওয়া যায়, পদ্মা ইলিশ কেন কমে যাচ্ছে। তো এরকম তোমাদের অনেক স্টাডিজ করার উপায় আছে আর কি এখানে এই নদী সম্পর্কে বাংলাদেশের। কারণ আমাদের নদী সম্পর্কে কোনো ডিটেইলস স্টাডি এখনো হয় নাই। তো আমাদের ওল্ড সোর্স গুলো বলে থাকে যে আমাদের নদীর সংখ্যা 700 থেকে 800টি। আচ্ছা, আমাকে একজন একটু বলো, আমার কথা কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? নো স্যার। নো স্যার। বা স্যার একটু বেশি লাউড হয়ে যাচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে, তাহলে এরকম থাকলে আমাকে বলো। হ্যাঁ, আমি তো বুঝতে পারি না, তোমাদের রেসপন্স না হলে তো বোঝা যায় না আসলে। তো দেখো সেক্ষেত্রে হ্যাঁ, আমি এটা বলবো আমাদের ওল্ড সোর্স গুলো বলে হচ্ছে আমাদের 700 থেকে 800টা রিভার আছে। এখন 700 থেকে 800টা রিভার আছে, কিন্তু যে একজন বলেছিল না যে শুকায় যায় আর কি, নদীগুলো শুকিয়ে যায়। তো বর্ষাকালে আমাদের নদীর সংখ্যা 700 এখন আর নাই। বাংলাদেশের নদী ভরাট হয়ে গেছে, অনেক নদী মরে গেছে, অনেক নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। এখন মনে করো যে তোমার 350 থেকে 400-র মতো নদী আমাদের বাংলাদেশে বর্ষাকালে দেখা যায়। কিন্তু তার মধ্যে তোমার সবগুলোকে নদী বলা যায় না, কিছু খাল নালা, বিল এরকমের মতো হয়ে গেছে। আর যদি বলি আমি কারেন্টলি ডিস্টিংগুইশিং 230টা নদী বাংলাদেশে সব সময় পার্মানেন্টলি প্রবাহিত হয়। আমাদের এত নদী 230টার মধ্যে 17টা নদী অলরেডি প্রায় মৃত হয়ে যাচ্ছে বা যাবে। আমাদের যে নদীগুলো আছে 230টার মধ্যে 58 ইন্টারন্যাশনাল রিভার্স, আমাদের 58টা আন্তর্জাতিক নদী আছে। এই 58টা ইন্টারন্যাশনাল রিভার্সের ডেফিনেশন হচ্ছে, ইন্টারন্যাশনাল রিভার গুলো হচ্ছে আমাদের শুধুমাত্র একটা দেশ না, এটা হচ্ছে যে কোনো দুইটা দেশ অথবা মোর দ্যান 2 কান্ট্রি, এইরকম দেশের মধ্য দিয়ে যে নদীগুলো প্রভাবিত হয় সেগুলোকে আমরা বলি ইন্টারন্যাশনাল রিভার্স। ক্লিয়ার? যে নদীগুলো 2 বা ততোধিক কান্ট্রির মধ্য দিয়ে প্রবাহিত হয় তাগুলো সেই নদীগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার্স। আমাদের বাংলাদেশে একসময় বেদের সম্প্রদায় ছিল। তোমরা কি কেউ জানো বেদের সম্প্রদায় কাদেরকে বলা হয়? জিপসিস, রিভার জিপসিস। হ্যাভ ইউ এনি আইডিয়া? জি স্যার। জি স্যার। কে তারা, কি রকম তাদের লাইফ স্টাইল ছিল বলো তো দেখি আমাকে একটু। তার যে সাপের খেলা দেখাতো বা সাপুরে তাদের কথা। হ্যাঁ, সাপের খেলা দেখাতো। আচ্ছা, বেদেদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা নাই কার, এটা বলো এখন। স্যার বেদের নাম কখনো শুনি নাই। কে এটা, কে জানো না? কে তা দেখি নাই কখনো। তোমার নামটা কি বলো তো দেখি, দেখতে পাচ্ছি না। জলি। জলি, হ্যাঁ বেদে দেখেন। আর কে সবাই দেখেছো বেদে? বেদেদের লাইফ স্টাইল, বেদের সম্প্রদায়ের লাইফ স্টাইল সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? জি স্যার। অল্প স্যার আইডিয়া আছে। খুব একটা না স্যার।
স্যার তুমি লাইফস্টাইল সম্পর্কে তো স্যার অত অল্প হিউজ কিছু আইডিয়া নাই, মানে এক জায়গায় জাস্ট থাকে, জানি তারপর আর কি, সেখান থেকে পরিচিত। অন্য জায়গায় যায় থাকে। না, আমার এই কোশ্চেনটা করার একটা স্পেসিফিক রিজন আছে। আই হ্যাভ এ স্পেসিফিক রিজন বিহাইন্ড দিস ওয়াই আই এম আস্কিং দিস টাইপ অফ কোশ্চেনস টুয়ার্ডস ইউ। তো মাই পারপাস অফ আস্কিং দিস কোশ্চেন, যে দেখো আমাদের নদীগুলো যেহেতু হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে, 700-800 নদী থেকে এখন 230টা নদী আছে। এই 230টা নদী থেকে এখন 17টা নদী ভার্জ অফ এক্সটিংশন। তো নদী এক্সটিংশন হয়ে যাওয়া মানে the animals, plants, that means aquatic flora and aquatic fauna, all of those living organisms that particularly directly or indirectly depends on river systems, তারা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং আমি যে জন্য এটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে শুধু এই যে অ্যানিমাল ফ্লোরা এন্ড ফনাই না, আমাদের হিউম্যান বিং, বেদের সম্প্রদায় যারা একসময় এই ওয়াটার ওয়েজের উপর ডিপেন্ড করতো। বেদে হচ্ছে তারা যারা এই নদী পথে নৌকার মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যেত, সেখানে হয়তো কিছুদিন থাকতো, বাণিজ্য করতো, ওদের দিয়ে কিছু সামগ্রী ছিল, চুরি, এগুলো মাটির জিনিসপত্র, সেগুলো বিক্রি করতো, সাপের খেলা দেখাতো, সেগুলো দেখে দেখে তারা কিছু উপার্জন করতো। এই ওয়াটার ওয়েজ যেহেতু কমে যাচ্ছে, এখন কিন্তু বেদে দেখতেই পাওয়া যায় না, যেহেতু ওয়াটার ওয়েজ নাই, নদী পথই নাই, তারা কোথায় নৌকা নিয়ে থাকবে, কোথায় তারা ঘর করবে? এখন তো নদী নাই, নদী দখল করে ফেলতেছে মানুষ, নদী দখল করে ফেলছে, সাথে সাথে নদীর ওয়ে নাই, নদী ব্যারিকেড দিয়ে ফেলছে। তো তারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করবে? আস্তে আস্তে এখন আর বেদের সম্প্রদায় নাই বললেই চলে, ভেরি রেয়ার বেদের সম্প্রদায় দেখা। তো তোমরা বেদের মেয়ের জ্যোৎস্না ছবি দেখেছো না? বেদের মেয়ের জ্যোৎস্না ছবি দেখেছো না? দেখি নাই স্যার, তবে নাম শুনেছি। জি স্যার দেখছি। তোমরা তো বাংলা ফিল্ম তো দেখো না, তোমরা সব এখন হচ্ছে বেশি মডার্ন, তাই না? নাম শুনেছি স্যার, দেখা হয়নি। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের বাংলাদেশের এক সময় মানে তুমুল জনপ্রিয় ছবিগুলোর মধ্যে একটা ছিল, মানে বাংলা ছবি যদি আমি বলি। তো সেখানে তোমার বেদের সম্প্রদায়ের কিছু দেখানো হয়েছে। আসলে ওরা তো অন্য কোনো কাজ করে না, ওরা তোমার হচ্ছে দে বেসিক্যালি ডিপেন্ডস অন ওই যে তোমার ছোট ছোট কাজ, যেরকম চুরি বানায়, মাটির হাড়ি জিনিসপত্র তৈজসপত্র বানায়, সাপের খেলা দেখায়, কিছু ওষুধ বিক্রি করে, ঠিক আছে, যে ছোট ছোট ওষুধের মতো, মানুষের একটু চিকিৎসার মতো, মানে যে তোমার হচ্ছে কি বলবো এটারে, আবার সিরামিক্স জিনিসপত্র বিক্রি করতো অনেক সময়। হ্যাঁ, এরকম ঘটি বাটি ছোট ছোট তৈজসপত্র জিনিস যেগুলো আমাদের গৃহস্থলীর কাজে লাগে সেগুলো বিক্রি করতো। এবং একটা বিরাট অংশ ছিল হচ্ছে যারা তোমার ওই বাঁশের তৈরি জিনিস, বাঁশের তৈরি ঝুড়ি, ডালা, যেগুলো লোকালি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কি, এসব ঝুড়ি, ঝাঁকা, টোপর, এগুলো তারা হচ্ছে নিজে হাতে বানিয়ে সেগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করতো। তারা তো তোমার হচ্ছে মডার্ন এডুকেশনে এডুকেটেড না, তো তারা এইসব করে জীবিকা নির্বাহ করতো। তো যখন দেখা যাচ্ছে এদের এই যে লিভিং এক্সিস্টেন্স, লাইভলিহুড যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে আর ওই মানে ওই প্রফেশনে থাকতে পারছে না। তারা বেদের সম্পর্কে এখন ছেড়ে মনে করো কেউ অন্য প্রফেশন চেঞ্জ করছে, তারা এখন হয়তো শহর অঞ্চলে আসছে বা তাদের প্রফেশন চেঞ্জ করে এখন তারা অন্য কাজ করছে। তো আমাদের একটা সম্প্রদায় আমরা হারিয়ে ফেলছি। এটা এখন কিছুদিন পরে তোমরা হয়তো কেউ কেউ তাও বলতে পারলে যে রিভার জিপসিস কারা, বেদের সম্প্রদায় সম্পর্কে তোমরা কিছু জানো, কিন্তু আই ডু বিলিভ আমার ছেলে মেয়ে বা তোমাদের ছেলে মেয়ে এগুলো জানবেই না যে আসলে বেদের সম্প্রদায় কি ছিল। তারা হয়তো ওই তোমাদেরকে বোঝানোর জন্য প্রাগৈতিহাসিক কোনো মুভি দেখাইতে হবে যে এরকম বেদে ছিল, অথবা কোনো হিস্টোরিক্যাল বুক দেখাইতে হবে যে হ্যাঁ বেদে এরকম ছিল। বিকজ the living style and the sustainability of a particular community of this country is totally destroying or reducing the waterways of this country. So it's a very alarming situation now at this point we are facing, and we have to take some sorts of precautionary measure that we could enhance the situation of our river system. Thus the aquatic animals, aquatic flora, fauna, not only the aquatic flora and fauna, the people, the human being, those people depends on the rivers for their livelihood, their existence. They also can survive. তো এই প্র্যাকটিক্যালটার একটা অনেক গুরুত্ব আছে, যেটা তোমরা হচ্ছে মানে তোমাদেরকে এটা পালন করতে হবে, ঠিক আছে? যে নদী দখল করা যাবে না, নদী দখল করতে হলে তার বিরুদ্ধে একটা তোমাদের নিজেদের একটা আন্দোলন গড়ে তুলতে হবে নিজেদের অবস্থান থেকে। বাবা মা ভাই আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে বোঝাইতে হবে যে নদীর স্বাভাবিক গতিপথ রাখতে হবে, নদী ভরাট করা যাবে না।
নদী যারা এই যে ভূমিদস্যু আছে, নদী দখল করে, তারা তো আমাদের তোমাদেরই কেউ, কারো আত্মীয় বা আমাদের তোমাদের মতোই কেউ, তাই না? তো তাদেরকে বোঝাতে হবে যে আসলে আমরা নদীকে দখল করলে, নদীর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করলে এটা আলটিমেটলি আমাদেরকেই হ্যাম্পার করবে। জি স্যার। দেখো আমাদের দেশে 24,140 অন অ্যাভারেজ 15,000 মাইল ওয়াটারওয়েজ ছিল, যেটা শুধু নদী বিধৌত। এবং তোমরা দেখে থাকবে সবচাইতে কম খরচে যাতায়াত করা যায় কোন নদীতে বলো তো দেখি, সবচাইতে কম খরচে? স্যার নদীপথে। নদীপথে, এক্স্যাক্টলি। বলো তো দেখি প্রাচীনকালে কেন এই এত এত শহর, এত এত বন্দর কেন? আচ্ছা তোমরা ফার্স্ট একটা কোশ্চেন বলো দেখি, ইংরেজরা বা এই যে মানে ইউরোপিয়ানরা আমাদের দেশে আসে, ভাস্কো দা গামা থেকে শুরু করে ওলন্দাজ, ডাচ, ওদের কথা যদি আমি চিন্তা করি, ইংলিশ, ইংরেজ, বিদেশি বনিয়ারা যখন আমাদের দেশে আসে, প্রথম কোথায় আসে? হোয়ার? বন্দরে। বন্দরে। আমাদের যখন চিটাগাং সিপোর্ট ছিল, চিটাগাংয়ে, হ্যাঁ, ওরা প্রথম কলকাতা পোর্ট, চিটাগাং পোর্ট, দুটো সাইমালটেনিয়াসলি ইউজ করতো। তো এই পোর্টে কিন্তু প্রথম ওরা আসে, মানে যখন এয়ার এত ফ্যাসিলিটি ছিল না, এয়ার ফ্যাসিলিটিস কম ছিল, তখন এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আমাদের যে মানে এয়ারপোর্টগুলো এখন সেগুলো তো ছিল না। প্রথম আমাদের দেশের বহির্বিশ্ব পরিস্থিতির মাধ্যম ছিল হচ্ছে আমাদের ওয়াটারওয়েজ, আমাদের বন্দরগুলো। এবং তুমি দেখে থাকবে সবচেয়ে বড় বন্দরগুলো এবং বন্দরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। আমি এখন একটু পড়ানোর বাইরে তোমাদের সাথে আলোচনা করি, সেটা তোমরা সবাই হিস্ট্রি সম্পর্কে জানো, সভ্যতা সম্পর্কে, সিভিলাইজেশন সম্পর্কে পড়ানোর বাইরে আলোচনা করছি। সমস্যা? না স্যার। মানে পড়াশোনা ছাড়া, বাইরে ছাড়া কিছু নিতে চাও না নাকি শুনি আমি? আসলে কি তাই? আমার তো মনে হয় তা না, তাই না? তোমাদের সম্পর্কে ভুল বলা হয় এটা। আচ্ছা বলো তো দেখি, প্রথম সভ্যতা কোথায় গড়ে ওঠে? ফার্স্ট সিভিলাইজেশন। স্যার সভ্যতা প্রথম নদীর। স্যার সিন্ধু নদীর তীরে। কোন নদী? চিটাগাংয়ে না, চিটাগাংয়ে না স্যার, চিটাগাং তো সেদিন প্রথম সভ্যতা কোথায় গড়ে ওঠে? সিন্ধু সভ্যতা। স্যার ইরাকে প্রথম সভ্যতা গড়ে ওঠে সিন্ধু নদীর তীরে। আচ্ছা, ইরাকে প্রথম সভ্যতা গড়ে ওঠে। ইরাকে কি কি আর কি বললো? মাত্র একজন কি যেন বললো, কোন নদীর তীরে? মেসোপটেমিয়া। নীল নদীর তীরে কে বললো? বিন্দু নদীর তীরে। বিন্দু? বিন্দু না, বিন্দু না স্যার। কে যেন একজন বললো নীল নদীর তীরে। মানব সভ্যতা নাকি আমাদের ভারতীয় উপমহাদেশে? আমি প্রথম সিভিলাইজেশনের কথা বলেছি, আমি তো ভারতীয় উপমহাদেশের কথা বলিনি। স্যার টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। হ্যাঁ, টাইগ্রিস ইউফ্রেটিস। একজন ইরাকের কথা বলেছিল, ইরাকের কথা কে বলেছিল? একটু নামটা বলো তো দেখি তোমার, আমি আসলে দেখতে পাচ্ছি না সবাইকে। হ্যাঁ, লাইন আউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, প্রথম সভ্যতা কিন্তু গড়ে ওঠে এই নদীকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ইরাকের টাইগ্রিস এবং স্যার আমি বলেছিলাম ইরাকে। নাম কি তোমার স্যার? স্যার ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা। আমাদের প্রথম সভ্যতা গড়ে ওঠে হচ্ছে এই নদীকে কেন্দ্র করে, এবং সেটা হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে, যেটাকে আমরা বলি হচ্ছে অনেকটা বলে থাকে মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে, তারপরে সমসাময়িক সভ্যতা হচ্ছে নীল নদীর তীরে এক সভ্যতা গড়ে ওঠে, ফিনিশীয় সভ্যতা গড়ে ওঠে। দেন হচ্ছে তোমার আমাদের, যদি আমি এই দূরপ্রাচ্যের কথা চিন্তা করি, ওটা তো চলে গেল হচ্ছে মিডল ইস্ট, ওই রিজিয়নের কথা। আমরা যেটা মানে
আমাদের জ্ঞাত আছে যে পর্যন্ত সেটুকুর কথা বলছি। আমাদের এই দূরপ্রাচ্য যেটা আমরা যে চায়না ইন্ডিয়া এই রিজনের কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের এই রিজিয়নটাতে সভ্যতা গড়ে ওঠে হচ্ছে চীনের ইয়েলো রিভার, এবং নাম শুনেছি ইয়েলো রিভার চীনে? জি স্যার। হ্যাঁ, চীনের ইয়েলো রিভার এবং ইয়াংসি রিভার মানে হোয়াংহো রিভার বলে, এই দুইটা রিভারকে কেন্দ্র করে চাইনিজ সভ্যতা গড়ে ওঠে, চৈনিক সভ্যতা বলে যেটাকে। দেন একজন বলেছে সিন্ধু সভ্যতা, আমাদের ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। ঠিক আছে, ওইদিকে তোমার রোমান সভ্যতা গড়ে ওঠে ইটালির ওইদিকে, সেটাও হচ্ছে মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগরের ওইদিকে। তো ব্যাপারটা দেখো, যত সভ্যতা মানে মানুষ সভ্যতা একদম আদিকাল থেকে মানুষের সভ্যতাগুলোর ডিপেন্ডেন্সি ছিল হচ্ছে নদীর উপর। নদী, সাগর বলো বা বন্দর বলো, যেটাই বলো, তো এই মানে ওয়াটারওয়েজ, আমাদের নদীগুলো হচ্ছে সভ্যতার কেন্দ্রবিন্দু। এবং আমাদের এই চৈনিক সভ্যতা এবং আমাদের এই সিন্ধু সভ্যতা, আমাদের মানে আমরা ইন্ডিয়ান সভ্যতা যদি আমি বলি, যে সিন্ধু সভ্যতা বলতে হচ্ছে যে আমার সিন্ধু নদের অববাহিকায় এখন বর্তমান পাকিস্তান এবং ইন্ডিয়ার যে সভ্যতা আর কি, আমরা সাথে সাথে আমরাও আর কি যেটা, তো এই যে সভ্যতা এটাও হচ্ছে অনেক পুরনো সভ্যতা। তোমার হচ্ছে ওই টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা মেসোপটেমিয়া সভ্যতা, নীল নদীর ওইদিকে গড়ে ওঠা সভ্যতা মানে মিশরে ওইটার যে মিশরের ওই অঞ্চলের সভ্যতা, সাথে আমাদের চৈনিক সভ্যতা, এদিকে সিন্ধু সভ্যতা, রোমান সিভিলাইজেশন, এই সমস্ত সভ্যতা সিভিলাইজেশন, মানবের ইভলিউশন, মানব জাতির আস্তে আস্তে বিবর্তন যদি আমরা বলি, সবগুলোই গড়ে উঠেছে হচ্ছে নদীকে কেন্দ্র করে। কাজে নদী যে কত ইম্পর্টেন্ট সেটা আসলে আমরা আমাদের মানে তো বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, আমাদের আগে রাজধানী ছিল সোনারগাঁ, এটা তোমার অনেক সময় জানো না, ইংরেজ শাসনকালে জি স্যার। সোনারগাঁ ছিল বাংলার রাজধানী। কেন বলতে পারো? বা নারায়ণগঞ্জের ওইদিকে কেন তোমার মানে পোর্ট গড়ে উঠেছে? ওইদিকে নদী আছে না? বুড়িগঙ্গা নদীর জন্য না, বুড়িগঙ্গা নদীর জন্য তো আমাদের ঢাকা রাজধানী হয়েছে, সোনারগাঁ হয়েছে সেখানেও নদী আছে। হ্যাঁ, সোনারগাঁ আগে বন্দর ছিল একটা। তো আমাদের যত নদী বলো, সভ্যতা বলো, আমাদের শহর বলো, আমাদের মানব যাত্রার ইতিহাসের হিস্ট্রি যদি তুমি ব্যাখ্যা করো, দেখতে থাকো, তো দেখবে যে আমাদের সমস্ত ডিপেন্ডেন্সি নদীর উপর গড়ে উঠেছে। কারণ কি? কারণ নদী পথে মালামাল নিয়ে আসার সুবিধা ছিল, ইংরেজরা চট্টগ্রাম বন্দরে সব নিয়ে যেত, সেখান থেকে আস্তে আস্তে ইংল্যান্ডে পার করতো বা ওদের যে বাণিজ্য ছিল সেটা করতো। ঠিক আছে, তো আমাদের এই সভ্যতাতে প্রাগৈতিহাসিক কাল থেকে মানব সভ্যতায় নদী, নদী বিধৌত অঞ্চল এবং নদীর সাথে তো আলটিমেটলি তোমার হচ্ছে সাগরের যে কানেকশন সেটা। তো নদী, এই নদী বিধৌত অঞ্চলগুলোর আমাদের এই সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা অনস্বীকার্য। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই জন্য এই প্র্যাকটিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে। দেখো এখানে দেন আমি যদি বলি বাংলাদেশের গ্যাংগেস ডেল্টা, তোমরা বলো না অনেকেই যে স্যার যদি বাংলা সম্পর্কে প্রথম কি রচনা লেখো বলো তো দেখি। মনে করো যে এক রচনা আসছে, মনে করো যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, তোমার সেন্টেন্সের স্টার্টিং হবে কি দিয়ে? যে মনে করো সুজলা সুফলা শস্য শ্যামলা, তাই না? প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, তাই তো? বৃহত্তম বদ্বীপ, এটা কি তোমরা জানো এই বদ্বীপটা আসলে কি? যে কোনো একজন, যারা গতবার ছিল তারা এই ক্লাসটা পাও নাই কিছুই? জুই কি এই ক্লাস পেয়েছিলে গতবার? জি স্যার। কানিজ মালিহা জুই? জি স্যার, জি স্যার। এই ক্লাসটা তোমরা পেয়েছিলে গতবার? তো পড়ানো হলো না? এত ডেল্টা সম্পর্কে তোমার আইডিয়া নেই কিছু? বলো দেখি। স্যার ভুলে গেছি তো। নাইমের আইডিয়া আছে? জি স্যার, এটা ব আকৃতির মতো বাংলাদেশ,
তো এটা ব দ্বীপ বলে। বাংলাদেশে যেভাবে নদীটা গেছে এটা কিছুটা ব আকৃতির মতো। আচ্ছা, ঠিক আছে, অনেকটা ব দ্বীপের মতো, মানে বাংলা ব অক্ষর কিন্তু মাত্রা ছাড়া ব, ঠিক আছে, অনেকটা মাত্রা ছাড়া ব এর মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে বদ্বীপ। ডেল্টা। ইংলিশ ডেল্টা সাইনটা কিরকম জানো না তোমরা? ইংলিশ ডেল্টা সাইনটা তোমরা চেনো? জি স্যার। জি স্যার। এই যে ডেল্টা সাইন একটা এরকম না, এই যে লাল দেখা যাচ্ছে, দেখো ডেল্টা এরকম না? জি ডেল্টা স্যার। সাইন তোমরা পড়ো না, ডেল্টা টেম্পারেচারের ক্ষেত্রে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা এর অনেকটা এরকম, ঠিক আছে? তো আমাদের দেখবে যে আমাদের বাংলাদেশটা অনেকটা এরকম একটা ডেল্টাতে আছে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র ডেল্টা। এবং এটা আমি তোমাদেরকে দেখাবো, এটা নিয়ে আমার একটা অনেক বড় ক্লাস আছে ডেল্টা, শুধু ডেল্টা সম্পর্কে ওইদিন বলা হবে, ঠিক আছে? ওইদিন আরো ক্লিয়ার করব। জাস্ট এখন মাথায় রাখো যে ডেল্টা হচ্ছে যে মাত্রাহীন ব, যখন সাধারণত এই বদ্বীপটা গঠিত হয় হচ্ছে যখন অনেকগুলো নদী সাগরে পতিত হয়, তখন এদের ডিস্ট্রিবিউটরি দ্বারা একটা ল্যান্ড মাস বেষ্টিত থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ডেল্টা। এবং আমাদের বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা। এই ডেল্টাটাকে বলা হয় হচ্ছে গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র ডেল্টা অথবা গ্যাঙ্গেস ডেল্টা অথবা সুন্দরবন ডেল্টা, আইদার গ্রিন ডেল্টা, আইদার গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। তাহলে কতগুলো নাম বললাম, মনে আছে? পরীক্ষায় যে কোনো একটাতে আমি চেয়ে বসতে পারি, তখন হয়তো তুমি সুন্দরবন ডেল্টা আমি বললাম সুন্দরবন ডেল্টা সম্পর্কে লিখতে, তুমি বুঝতেই পারলে না, ঠিক আছে? তো এরকম মাথায় রাখতে হবে যে এটাকে আমরা গ্যাঙ্গেস ডেল্টা বলতে পারি, গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র ডেল্টা বলতে পারি, অথবা গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা বলতে পারি, অথবা সুন্দরবন ডেল্টা বলতে পারি, অথবা গ্রিন ডেল্টা বলতে পারি, অথবা আরেকটা বলতে পারি অ্যালুভিয়াল সয়েল ডেল্টা। আরেকবার একটু বলেন, কি বললেন? অ্যালুভিয়াল, ALLUVIAL, অ্যালুভিয়াল সয়েল ডেল্টা। এটা খুব রেয়ার বলা হয়, বাকিগুলো খুবই ফ্রিকোয়েন্টলি বলা হয়। তো একজন একটু সামারাইজ করো তো, এই যে স্লাইডটা, এই স্লাইডের উপর সামারাইজ করো যে কোনো একজন। কি ব্যাপার, সম্ভব না? স্যার এখানে তো সামারি করেই লেখা আছে স্যার সব। হ্যাঁ স্যার, কে বললো এটা সামারি করে লেখা আছে? তো আমি তোমাকে কি সামারাইজ করতে বলেছি? আমি কি সামারি বলেছি না সামারাইজ বলেছি? হোয়াট ডু মিন বাই সামারাইজ?